টিবিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, ঈদের একটা লম্বা ছুটি গেল, শেয়ার বাজার খুলতে যাচ্ছে আগামীকাল। এর মাঝখানে আবার ডোনাল্ড ট্রাম্পের উপহার, সব কিছু মিলিয়ে এই যে ডিউটি, তার গ্লোবাল ইম্প্যাক্ট, আমাদের ইকোনমির উপর তার ইম্প্যাক্ট, আর ফাইন্যান্সিয়াল মার্কেট, আমাদের শেয়ার বাজার, এগুলোতে আমাদের আসলে কিভাবে আগানো উচিত। আজকে আমার অতিথি জনাব আসিফ খান, বাংলাদেশ সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট। তার কাছ থেকে আমরা ইটস মেইনলি এক্সপ্লেনার্স। আসিফ ভাই, স্বাগতম। ধন্যবাদ বাবু ভাই। তো ট্রাম্প হচ্ছে যেসব দেশ থেকে তার আমদানি বেশি, আমেরিকার রপ্তানি কম, সেসব দেশকে তারা একটা হিসাব করে ডিউটি দিয়েছে। তো একটা জিনিস ভালো যে যে এটা আসলে তার যে পলিটিক্যাল এজেন্ডা, তার মধ্যে আগে থেকেই ছিল, তার ভোটারদের ম্যান্ডেট ছিল, যেটা অ্যানালিস্ট হিসাবে নিশ্চয়ই আপনারা হয়তো এটার মাত্রা কম বেশি হতে পারে, তো এটা প্রেডিক্টেবল, উইচ ইজ গুড। তো একটু যদি বিস্তারিত বলেন। যেটা আপনি বলছিলেন যে সে আগে থেকেই এই ধরনের কিছু আভাস দিচ্ছিল এবং ফাইন্যান্সিয়াল মার্কেটস গ্লোবালি এই ট্যারিফের বিষয়ে কিছুটা রিয়্যাক্টও করছিল, কিন্তু যেটা হয়েছিল যে তার টার্মের শুরুতে মানুষের যেই ভিউটা ছিল যে সেটা হয়তো চায়নার প্রতি সীমাবদ্ধ থাকবে, তারপর সে হঠাৎ করে কানাডা এবং মেক্সিকোর কথাটা টানলো বা ইউর কথাটা টানলো, আর এখন ফাইনাল স্টেজে যেটা রিসেন্টলি দেখলাম যে সামগ্রিকভাবে আসছে আর কি। আমি সারপ্রাইজিং পার্টগুলো একটু বলি যে যদি একটা দেশ মনে করে যে অপর দেশ ইম্পোর্ট ডিউটি বেশি চার্জ করছে, সেটার একটা মেকানিজম আছে ক্যালকুলেশনের, যে আপনি দেখবেন যে তার সাথে আপনার ট্রেড কি প্রোডাক্টের হচ্ছে এবং ওই সকল প্রোডাক্ট বাই প্রোডাক্ট ট্যারিফ কি আছে, ওটা দিয়ে আপনি যদি ওয়েটেড অ্যাভারেজ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওয়েটেড অ্যাভারেজ ট্যারিফটা কত। সো আপনি যেসব ইম্পোর্ট করছেন সেখানে কি আপনি কম চার্জ করছেন কিনা, এবং সেখানে আপনি ডেফিনেটলি তাকে একটা প্রেশার দিতে পারবেন বা তাকে একটা চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনার ট্যারিফটা বেশি আপনার কমাতে হবে স্পেসিফিক্যালি। বাট ওনারা যে মেথোডোলজিটা নিয়ে গেছে এটা হয়তো আপনারা দেখেছেন যে আসলে ট্রেড ডেফিসিট থেকে সে ক্যালকুলেশনটা করে নিয়ে আসছে। এই মেথোডোলজিটা আসলে ফ্লড একটা মেথোডোলজি। এটাই আমার কাছে মনে হচ্ছে যে সব থেকে বড় সারপ্রাইজিং পার্ট। মানুষের বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে এরকম একটা মেথোডোলজি তারা ইউজ করবে, কারণ সেখানে সেই মেথোডোলজিটা আসলে আপনি অ্যাকচুয়ালি কি ট্যারিফ দিচ্ছেন সেটা দেখে না, সেটা জাস্ট দেখা যায় ট্রেড ডেফিসিট। এখন একটা জিনিস চিন্তা করেন যে ধরেন আমরা এনার্জি ইম্পোর্টিং নেশন, তো যেই সকল দেশের থেকে বাংলাদেশ এনার্জি ইম্পোর্ট করে সেখানে আমার ট্যারিফ থাকুক না থাকুক আমার ওর সাথে ট্রেড ডেফিসিট হবেই, কারণ আই এম আ নেট ইম্পোর্টার। সিমিলারলি ইউএস আর বাংলাদেশে যদি দুই দেশেরই ইম্পোর্ট ডিউটি জিরো করে ফেলা হয়, নট নেসেসারিলি ট্রেড ডেফিসিটটা ওর এখন ব্যালেন্সড হয়ে যাবে, সেটা হবে না। তো এখন এই মেথোডোলজিটার আপনি পক্ষে বিপক্ষে অনেকভাবে বলতে পারেন, কিন্তু সে সেটা করেছে, তার উদ্দেশ্যটা সে ক্লিয়ার করেছে যে আমি ট্রেড ডেফিসিট কমাতে চাই। তার উদ্দেশ্যের মধ্যে সে আরও কিছু কথা বলেছে যে আমি চাই আমেরিকাতে ম্যানুফ্যাকচারিং হোক, হ্যাঁ, এই জাতীয় কথাবার্তা। বাট আসলে এটা দেখার একটা সিস্টেম হচ্ছে গিয়ে যে আপনার সে চাচ্ছে দেশগুলো তার সাথে বার্গেনিং বা নেগোসিয়েশন টেবিলে যাক, এবং সেইখানে গিয়ে হয়তো দেখা যাবে যে অনেক ধরনের আপনি ডিলস কাট করতে পারবেন, এবং সেটাকে ট্রাম্পের একটা বিজয় বা ভিক্টরি হিসাবে তখন সে পোর্ট্রে করার সুযোগ পাবে আর কি। আচ্ছা, তো এখন ডিল হয়ে আপনি কোন দিকে পাল্লা ভারী মনে হচ্ছে? ডিল হয়ে একটা যে এখন যে ভয় পাওয়া যাচ্ছে যে ধরেন $100 একটা পোশাক আমেরিকায়, বা এই যে আইফোন $2300 হয়ে যাবে, এগুলো আসলে কমে আসবে নাকি যে যে ট্যারিফ সে বসিয়েছে এটা দিয়ে আসলে ওদের কনজিউমারদেরকে স্টার্ট করতে হবে? আচ্ছা, এটার মধ্যে আসলে একটু খেয়াল রাখতে হবে যে ইউএস এর কিছু কিছু জায়গায় হেভি ডিপেন্ডেন্সি আছে চায়নার উপরে। তো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এরকম কিছু সেক্টর আছে যেখানে ডিপেন্ডেন্সিগুলো আছে। তো ওইখানে আপনার চায়নার সাথে তার ডিল যেটা হবে এটা আসলে খুব ক্লিয়ার যে চায়না খুব সহজে মেনে নিবে না। তারা রিটালিয়েটরি ট্যারিফের কথা অলরেডি বলে দিয়েছে, তারা কিছু মেটালের এক্সপোর্টের উপরে উল্টা ব্যান করেছে এবং ডাব্লিউটিওতেও কমপ্লেন করেছে। সো ইউএস কিন্তু আরও পাল্টা এসকেলেট করবে। সো কিছু কিছু প্রোডাক্ট যেখানে তার খুব হেভি চায়না ডিপেন্ডেন্সি আছে সেগুলোর দাম আসলে বেড়ে যাবে।
এখন আসেন হচ্ছে গিয়ে যে অন্য প্রোডাক্ট, যেরকম আমাদের জন্য যেটা রেলিভেন্ট, ধরেন কাপড়ের কথা আপনি বলছেন, যে আপনি যদি কাপড়েরটা দেখেন, যারা কাপড় এক্সপোর্ট করে, চায়না আছে, ভিয়েতনাম আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই সকল দেশই, আরো হয়তো এক দুটো দেশ আছে তারা করে, তাদের উপর যে ট্যারিফটা অ্যাটলিস্ট পত্রপত্রিকায় আসছে, যে ট্যারিফটা ইম্পোজ করা হচ্ছে, মোরলেস সেম, চায়না আর ভিয়েতনামের জন্য একটু বেশি। সো এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে এই বাকি দেশগুলা, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এটসেট্রা এটসেট্রা, এই দেশগুলো যদি এখন ইউএস এর সাথে নেগোসিয়েশন টেবিলে গিয়ে কিছুটা ডিউটি কমিয়ে নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে হয়তো ফাইনাল প্রোডাক্ট প্রাইসটা অতটা বাড়বে না, কিন্তু কিছুটা তো বাড়বেই, কারণ ও তো আর ডিউটি আগে যেই লেভেলে ছিল বিফোর দিস অ্যানাউন্সমেন্ট, ওই লেভেলে তো হয়তো না, হয়তো নিবে না। সো কিছুটা আপনার ইউএস কনজিউমার হোক বা কিছুটা প্রডিউসার হোক মিলেমিশে আপনার বেয়ার করবে। 10% যে ট্রাম্পের মিনিমাম ডিউটি যেটা অ্যাড হয়েছে, এইটা তো থাকবেই। হ্যাঁ, বাট এটা আসলে ডিপেন্ড করবে আপনার, আপনি তার সাথে নেগোসিয়েশন করে কি করছেন। আর আরেকটা বিষয় এখানে দেখার হচ্ছে কি, যে নেগোসিয়েশনটা শুধুমাত্র ট্রেড রিলেটেড না, এখানে নন ট্রেড ফ্যাক্টরসও চলে আসতে পারে, আপনার জিও পলিটিক্যাল ফ্যাক্টরস চলে আসতে পারে। ইউএস এর আরেকটা বিষয় আছে, হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, ওদের প্রচুর একটা বড় অ্যামাউন্ট অফ ডেট, গভর্নমেন্ট ডেট রিফাইন্যান্সিং এর জন্য 26-এ আসবে। তো তারা কিন্তু চাবে যে বিভিন্ন দেশ ওই ডলার ট্রেজারিজ গুলো কিনুক এবং সুদ হারটা ওগুলোতে কম থাকুক। সো এগুলো কিন্তু বার্গেনিং ট্যাকটিক্স। সো ওটার উপর ডিপেন্ড করবে আর কি, যে ফাইনালি আসলে কত হবে। বাট আমি আমার প্রাথমিক অবজারভেশনটা একটু বলি আপনাকে। ইনিশিয়াল থটটা মানুষের যেটা ছিল, এবং মোটামুটি সোশ্যাল মিডিয়া এক্সপার্টরা বলছিলেন যে 37% নাম্বারটা কোট করা আছে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে অ্যাডিটিভ, এক্সিস্টিং যেই ট্যারিফটা সেটার উপরে। এবং এক্সিস্টিং ট্যারিফটা কিন্তু একটা নাম্বার না, এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে আপনার। আচ্ছা, এখন যেটা আমরা শুনতে পাচ্ছি, এগুলো কিন্তু 100% কনফার্ম না, যে এটা অ্যাডিটিভ না, টোটাল 37% হতে পারে। তো এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটা রিলিফ আপনি তখনই পাচ্ছেন। দ্বিতীয় একটা বিষয়ে অলরেডি এটাও শোনা যাচ্ছে যে আপনার যেই প্রোডাক্টটা আমেরিকায় এক্সপোর্ট হচ্ছে, বাট র ম্যাটেরিয়াল সোর্সিং হচ্ছে ইউএস থেকে, কটনটা যদি ইউএস থেকে আসে, সেখানে আপনার কনসেশনারি ট্যারিফের হয়তো সুযোগ চলে আসছে। এবং বাংলাদেশ আই এম শিওর অলরেডি কিন্তু এখন ডিসকাশনের জন্য আগাচ্ছে, আর কি কি করতে পারি আমরা ইউএস এর সাথে, আর কি অ্যাডিশনাল ইম্পোর্ট করতে পারি, আর কি কি ডিলস আমরা কাট করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই 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 মুভগুলো হচ্ছে মোর ইন দ্য রাইট ডিরেকশন। আরেকটা ব্যাপার একটু বলার প্রয়োজন আছে, ওটা হচ্ছে কি, যে বাংলাদেশের এক্সপোর্ট তো ইউএস আসলে খুব বেশি না। আপনি যদি মালয়েশিয়া দেখেন, আপনি যদি ভিয়েতনাম দেখেন, হ্যাঁ, তাদের কিন্তু এক্সপোর্ট তো ইউএস অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি প্রায় 25%-এর মতো। দে আর হেভিলি ডিপেন্ডেন্ট অন ইউএস টু গ্রো দেয়ার ইকোনমি। বাংলাদেশের এই সংখ্যাটা হচ্ছে প্রায় 2%-এর মতো। সো এই জন্য আপনি যদি ট্যারিফের ইম্প্যাক্টটা হিসাব করেন, দের ইজ আ ম্যাথামেটিক্স, আপনি ট্যারিফটাকে যদি ওই এক্সপোর্ট অ্যাজ আ পার্সেন্ট অফ জিডিপি মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি দেখবেন যে ট্যারিফের ইম্প্যাক্ট অন জিডিপিটা কত। সেটাও বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব বেশি না, খুবই কম। আর ওই কমের মধ্যে যদি আমি এখন এই নেগোসিয়েশনগুলো করে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে মানে খুব ভয় পাওয়ার কিছু নাই। আর দেয়ার ইজ আ অপটিমিস্টিক সিনারিও অ্যাজ ওয়েল। অপটিমিস্টিক সিনারিগুলো এখনো তো আনসার্টেন, বাট ধরেন যেটা আমি বলছি, যে চায়নাকে যেহেতু টার্গেট করা হয়েছে সিগনিফিক্যান্টলি, এবং চায়না উই নো ইজ দ্য লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার, ওই ক্ষেত্রে দেয়ার কুড বি অপরচুনিটি যে অন্যান্য দেশের তার মার্কেট শেয়ারটা কিছুটা দখল করার। আচ্ছা, আর আমেরিকান কনজিউমাররা আগের চাইতে কম কিনবেন, এবং যদি পাল্টাপাল্টির কারণে ইউরোপ দুর্বল হয়ে যাবে, এইটার যে আমাদের এক্সপোর্ট ইম্প্যাক্ট। হ্যাঁ, সেটা একটা ডেফিনেট রিস্ক আপনার আছে, যে দেখেন আপনি এত বড় ট্যারিফ চেঞ্জ যখন করবেন, সেটার তো অর্থনীতিগুলোতে ইম্প্যাক্ট আছে, শুধু ইউএস না, অন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডেও আছে। প্রোটেকশনিজম বাড়ানো হচ্ছে গিয়ে জেনারেলি ব্যাড ফর ইকোনমিক অ্যাক্টিভিটি, ইকোনমিক গ্রোথ। সো যেটা আমি আর আপনি একটু আগে বিফোর দ্য শো কথা বলছিলাম, যে রিসেশনারি রিস্কটা এখন কীরকম। সো কিছু রিসার্চ হাউস গ্লোবাল তারা বলছে যে রিসেশন প্রবাবিলিটিটা কিন্তু বেড়ে গেছে। তো ওইটার কারণে আপনার সামগ্রিক একটা ইম্প্যাক্ট আসতেই পারে। বাট বাংলাদেশের জন্য একটা স্লাইট পজিটিভ কি, আপনার যখন গ্লোবাল ইকোনমি স্লো ডাউন হয় কোনো ধরনের, তখন আমাদের কিছু বেনিফিটও আছে, কিছু নেগেটিভও আছে। সো বেনিফিটগুলো যেরকম আপনি যদি দেখে থাকেন, গত 2 দিনে কিন্তু তেলের দামটা সিগনিফিক্যান্টলি ড্রপ করেছে।
আমরা যেহেতু বড় এনার্জি ইম্পোর্টিং কান্ট্রি, অয়েলের দাম, গ্যাসের দাম কমাটা আমাদের জন্য ডেফিনেটলি পজিটিভ। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের ইকোনমিক চালিকা শক্তির মধ্যে রেমিটেন্স ইজ এ স্ট্রং পার্ট। এটা জেনারেলি ভেরি ইনইলাস্টিক, মানে গ্লোবাল সাইকেলের সাথে খুব বেশি একটা ওঠানামা করে না। আর ফাইনালি হচ্ছে কি, আমরা যেহেতু ইভেন গার্মেন্টসের কথা যদি বলি, আমরা যেহেতু লোয়েস্ট কস্ট প্রডিউসার, এখন আপনি একটা নিজেকে ইউএস কনজিউমার হিসাবে চিন্তা করেন, হ্যাঁ, আপনি আগে 5টা জামা কিনতেন, এখন আপনি 4টা জামা কিনবেন, অথবা আগে আপনি $100 জামা কিনতেন, এখন আপনি $30 জামা কিনবেন। আপনি তো লোয়ার কস্টের দিকে মুভ করাটাই স্বাভাবিক। সো ওই ক্ষেত্রে আমি বলছি না যে নেগেটিভ ইম্প্যাক্ট নাই, ডেফিনেটলি নেগেটিভ ইম্প্যাক্ট আছে, বাট হয়তো না, আমাদের ভয় পাওয়ার মতো কারণ কম। কারণ একটু একটু স্লাইটলি কম। তার মানে এই না যে আমরা কমফোর্ট নিয়ে বসে থাকবো, এখানে ডাইনামিক হওয়ার ডেফিনেট সুযোগ আছে। দেশ হিসেবে আমাদের ওই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আগাতে হবে। না, কমফোর্টের তো সুযোগই নেই। আমরা যে এই অ্যাডভান্টেজটা পাচ্ছি এই ইটসেলফ এখন হয়তো ব্লেসিংস ইন ডিসগাইজ, বাট এই জায়গায় আটকে থাকাটাই তো আমাদের জন্য দুঃখজনক। তো ভিয়েতনাম, যে আমরা রিপোর্টিং শুরুর পরেও যা দেখেছিলাম, সেই ভিয়েতনাম এখন কোথায়, হাইটেক এক্সপোর্ট থেকে শুরু করে গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট, যদি ইনফ্লেশন বাড়ে, গ্লোবাল রেটগুলো বা ফেডারেল রিজার্ভের কথাই যদি আমরা বলি, রেটগুলো কেমন হবে? ফাইন্যান্সিয়াল মার্কেটটা একটু সামগ্রিক অর্থে বলি, ইন্টারেস্টিং এই জায়গায়। এই ট্যারিফের অ্যানাউন্সমেন্টের পরপরই আপনি যদি ইউএস মার্কেটটা দেখেন, স্টক মার্কেটটা দিয়ে শুরু করছি, সিগনিফিক্যান্ট ড্রপ আপনার ন্যাসড্যাক অ্যান্ড S&P 500 এগুলোতে হয়েছে, এবং অন্যান্য দেশের মার্কেটগুলোতেও মোটামুটি সিগনিফিক্যান্ট ড্রপ আসছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তার গতকালকে আই থিঙ্ক মার্কেট মোর দেন 1% ড্রপ, নট অ্যাজ মাচ অ্যাজ ইউএস, বাট তাদেরও কিন্তু কিছুটা আপনার ইম্প্যাক্ট আসছে, কম রিলেটিভলি। আচ্ছা, বন্ড মার্কেটটা খুব ইন্টারেস্টিং, কারণ আপনি যদি ইউএস এর বন্ড ইল্ডগুলো দেখেন, মানে বন্ডের উপরে যে প্রফিট রেটটা তারা দেয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমে আসছে। ইভেন দো আপনার ট্যারিফ ইজ ইনফ্লেশনারি, বন্ড ইল্ডটা কমে আসছে, কারণ বন্ড ইল্ডটা আসলে শুধু ইনফ্লেশন না, আরও কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট। ফর এক্সাম্পল, আপনি যদি ট্যারিফের মাধ্যমে রেভিনিউ বাড়াতে পারেন আমেরিকান সরকার, তাহলে তার বন্ড ইস্যুয়েন্স নিডটা কমে আসবে। দ্বিতীয় হচ্ছে যে যখন অর্থনৈতিক মন্দার প্রবাবিলিটি বাড়ে, ওটার সাথে বন্ড ইল্ড কমে আসে। তো এগুলা ফ্যাক্টর মিলায় আপনার বন্ড ইল্ড কিন্তু ইউএসএতে কমে আসছে, যেটা অনেকের কাছে একটু কাউন্টার ইনটিউটিভ। তার মাথায় আপনার চিন্তা হবে যে আচ্ছা, ট্যারিফের কারণে তো মুদ্রাস্ফীতি বাড়বে, এবং মুদ্রাস্ফীতি বাড়লে বন্ড ইল্ড বাড়ার কথা, বাট বিকজ যেটা আমি বললাম, ইনফ্লেশন ইজ নট দ্য অনলি ফ্যাক্টর, দেয়ার আর দিস আদার ফ্যাক্টরস, সেটার কারণে বন্ড ইল্ডটা কমে আসছে। ইউএস ডলার কারেন্সিও কিন্তু অ্যাকচুয়ালি DXY বলি, ইউএস ডলার কারেন্সি ইন্ডেক্স আছে, সেটাও কিন্তু মানে উইকেন হয়েছে, ইউএস ডলার অ্যাকচুয়ালি উইকার হয়েছে আগের থেকে। আচ্ছা, আর যে ফেডারেল রিজার্ভের সুদের হার তাহলে আপাতত বাড়ছে না বলে আপনার এক্সপেকটেশন? ওনারা গতকালকে আই থিঙ্ক জেরোম পাওয়েল এটা নিয়ে একটা আই থিঙ্ক প্রেস ব্রিফিং বা কিছু একটা করেছিলেন, তারা বলছিলেন যে আপাতত তারা কিছু করবেন না। যদিও কিছু কিছু কমেন্টেটরের ভিউ ছিল যে অর্থনৈতিক মন্দা আসলে তার মানে সুদ হার কমাতে হতে পারে, এবং হয়তো এই যে বন্ড ডিল যে ড্রপ করেছে, সেটাও কিন্তু একটা প্রিডিকটিভ পার্ট আছে ওখানে, যে আপনার হয়তো ফিউচারের ফেড অ্যাকশনটাকে সে কিছুটা প্রাইস ইন করছে। বাট যেহেতু আপনার, যেটা আমি একটু আগে বলছি, যে ট্যারিফ হচ্ছে যেই দেশ ইম্পোজ করে তার জন্য হচ্ছে ট্যারিফস ইনফ্লেশনারি, কারণ তার কনজিউমার্স পে আ হায়ার প্রাইস। আর যেই দেশ এক্সপোর্টার, তার জন্য ইউজুয়ালি ট্যারিফ হচ্ছে ডিফ্লেশনারি। তো ইউএস এর জন্য আপনার ট্যারিফ যেহেতু ইনফ্লেশনারি, তার আসলে এখন সুদ হার কমানোটা একটু ডিফিকাল্ট হয়েছে আগের তুলনায়। আচ্ছা, তো আমাদের সুদ হার, যে আমরা যদি ট্রেজারি ইল্ড কথা বলি, যে শার্প ডিক্লাইন করে আবার মাঝপথে আবার আছে, এরকম পরিস্থিতিতে আপনি কি এক্সপেক্ট করছেন এই ধরেন এই 6 মাস পরে? আচ্ছা, বিফোর দ্য ট্যারিফ আমার ভিউটাকে একটু ক্লিয়ার করি আপনার কাছে। আমার ভিউটা খুব সহজ ছিল, যে আমার মতে ইনফ্লেশন ওয়াজ ড্রপিং। গত 3-4 মাস আপনি যদি ডেটা দেখেন, ইনফ্লেশন কমে আসছিল, এবং আমার ধারণা হচ্ছে কি এটাই উইল বি দ্য স্ট্যান্স, যে ইনফ্লেশন কমে আসবে। এবং বাংলাদেশ ব্যাংক থেকে একটা এক্সপেকটেশনের কথা বলা হয়েছিল যে জুন নাগাদ 7-8% ইনফ্লেশন চলে আসবে। ইনফ্লেশন যদি আসলেই 7-8-এর ঘরে চলে আসে, এবং ইট ইজ আ গুড পসিবিলিটি, তাহলে আপনার ট্রেজারি ইল্ডগুলা এই যে 11-12-তে যে রেটে আছে, সেটা আসলে নট লজিক্যাল, রেট শুড কাম ডাউন। এখন
এই নতুন ট্যারিফের বিষয়টা যেটা করছে দুইটা ঘটনা, একটা হচ্ছে যে আমি বললাম যে এনার্জি প্রাইস, অয়েল প্রাইস সেটাকে হচ্ছে আপনার কমে গেছে, সেটা আমার জন্য আসলে ডিফ্লেশনারি। অয়েল প্রাইস কমে যাবে, আপনি জানেন যে এখন তেলের দামটা বাংলাদেশে কিন্তু ফর্মুলা দিয়ে নির্ধারণ হচ্ছে, সো ওই দিক থেকে কিন্তু আমার এই ব্যাপারটা ডিফ্লেশনারি হচ্ছে ওই লজিকে। সো ইনফ্লেশন আরো কমে যাওয়ার প্রবণতাটা বেশি, কিন্তু অন্য কিছু প্যারামিটার আছে, এটা ডিপেন্ড করবে আমাদের নেগোসিয়েশনের সাথে। যদি দেখা যায় যে আমার এক্সপোর্ট মানে আপনার গার্মেন্টসে ইউএস এর সাথে কোনো ফেভারেবল ডিল আমি করতে পারছি না, তখন আমার এক্সপোর্ট কম্পিটিটিভনেস বাড়ানোর রাস্তা হচ্ছে কারেন্সি ডেপ্রিসিয়েশন বা ডিভ্যালুয়েশন, এবং সেটা আবার আবার ইনফ্লেশন বাড়ানোর একটা প্রবণতা আছে। তো জেনারেলি ওভারঅল আমার কাছে মনে হয় যে সবকিছু মিলিয়ে আমার যে আগের এক্সপেকটেশনটা ছিল যে মুদ্রাস্ফীতি কমে আসবে এবং আপনার ওটার সাথে সাথে সুদ হার, বন্ড ইল্ডস গুলো কমে আসবে, সেটাই ইনট্যাক্ট। বাট এই নতুন এভিডেন্স গুলো দেখে আমাদের হয়তো আবার আমাদের ফোরকাস্টিং মডেলগুলোকে আবার রিফাইন করা লাগতে পারে। আর আচ্ছা, ইনফ্লেশন বাড়ার পরে রিসেশন আসতে কেমন সময় লাগতে পারে, বা আই মিন যদি রিসেশন আসে আর কি ওয়েস্টে? এটার আসলে আমার খুব ক্লিয়ার কোনো আনসার নাই। আমি ওই যেটা বলছিলাম যে আমি জাস্ট হেডলাইনটাই দেখেছিলাম যে প্রবাবিলিটিটা বাড়ছে, বাট কবে নাগাদ হতে পারে, কিভাবে হতে পারে, হ্যাঁ এটা বলা খুব মুশকিল। এবং যেটা হচ্ছে যে যেটা একটা ভিউ যে বিভিন্ন দেশের সাথে যদি ইউএস এখন মানে বাইল্যাটারাল ডিলে চলে আসে যে আমিও আমার ইম্পোর্ট ডিউটি কমাচ্ছি, তুমিও ইম্পোর্ট ডিউটি কমাও, লেটস ডু দ্যাট, তাহলে হয়তো কিছুটা রিসেশন আসবেই না, কিছুটা অ্যাভয়েড করা যেতে পারে আর কি অ্যাডভার্স ইম্প্যাক্টটা। তো আমি এক্সট্রা টাইমিংটা ঠিক ক্লিয়ারলি বলতে পারছি না। কারেক্ট। তো আমাদের স্টক মার্কেট একদিকে ব্যাংকের ডিভিডেন্ড সিজন যাচ্ছে, ইন্ডেক্সটা বা ট্রেডিং মোটামুটি কিছুটা অন্তত দাঁড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে। আপনি এখন কিভাবে অ্যাক্ট করবেন জি, অ্যাজ এ ফান্ড ম্যানেজার? একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি, আমাদের 2023, 22, 23, 24 এই 3টা বছর মার্কেট কিন্তু আসলে জেনারেলি ডিক্লাইনিং ট্রেন্ডে ছিল। তো 25টা যদি আপনি দেখেন যে মোটামুটি একটা সাইড ওয়েজ মুভমেন্টে আছে, মার্কেট ডেফিনেটলি খুবই লো, কারণ 3 বছর ড্রপ করেছে, প্রাইস আর্নিংস রেশিওগুলো খুবই লো, এখন বাড়ছেও না কমছেও না, এরকম একটা কিন্তু স্ট্যাটাসে আমরা আছি এখন। এটার রিজনও আছে, রিজনের মধ্যে সব থেকে বড় হচ্ছে যে সুদ হার খুব হাই, লিকুইডিটি খুব টাইট ব্যাংকিং সেক্টরে, এবং সো ওই দিক থেকে আপনার যদি যেটা আমাদের এক্সপেকটেশন ছিল মুদ্রাস্ফীতি কমে আসে, ইন্টারেস্ট রেট কমে আসে, সেখানে লিকুইডিটি নিঃসন্দেহে ইমপ্রুভই করবে, এবং অয়েল প্রাইস যদি এই যে লোয়ার লেভেলে থাকে এটাও কিন্তু লিকুইডিটিকে হেল্প করবে। ওদিক থেকে মার্কেটের জন্য আউটলুকটা স্লাইটলি অন দ্য পজিটিভ ডিরেকশন আর কি, বাট আপনার ওই ইন্টারেস্ট রেট কমাটা আগে হতে হবে, তারপর হয়তো এটা আসবে। আর অন্যান্য দিকে যদি আপনি দেখেন যে এই ট্যারিফের কারণে কি হবে, কালকে যেহেতু মার্কেট ওপেন হচ্ছে, যে সেটা আপনার প্রাথমিক রিয়াকশনটা, মানুষের বিনিয়োগকারী রিয়াকশনটা তো আসলে খুব পজিটিভ হওয়ার তো কোনো লজিক নাই, হ্যাঁ, কিন্তু আমি মনে করি না যে খুব অ্যাডভার্স হওয়ারও কোনো প্রয়োজনীয়তা আছে, কারণ যেটা আমি বললাম যে বাংলাদেশের অর্থনীতি এক্সপোজার টু দ্য ইউএস ইজ নট ভেরি হাই, সো ওই জন্য আমার মনে হয় যে এটা খুব বড় ওয়ারিং ফ্যাক্টর এই মুহূর্তে না। সোশ্যাল মিডিয়াতে আমি কালকে রাতে একটা গ্রুপে ইনভেস্টরদের একটা ডিসকাশন দেখছিলাম টেক্সটাইল, তো একজন বলছিল আসলে যে বন্ধ টেক্সটাইলগুলোর কোনো ঝুঁকি নেই, মানে যে আপনি এক্সপোজারের কথা বলার পর আমার এটি মনে হচ্ছিল যে নতুন করে তাদের জন্য যেহেতু এক্সপোজ না এরকম। আর বিভিন্ন সেক্টর নিয়ে যে অ্যালোকেশন অ্যান্ড আদার্স, যে অনেকে বলছিলেন যে এখন সাইক্লিক্যাল স্টকগুলোতে আসলে পজিশন নেওয়ার সময়, বা তারা ওয়াচ লিস্টে ঢুকাচ্ছেন। আপনার সাইক্লিক্যাল স্টকগুলার মানে আগে একটু বুঝে নি যে সাইক্লিক্যাল স্টকগুলোকে কেন আপনি পজিশন নিতে পারেন। অনেক সাইক্লিক্যাল স্টকের হচ্ছে প্রচুর ধার দেনা আছে, ব্যাংক বরোয়িং আছে। আমি জানি যে ব্যাংক বরোয়িং এর সুদ হার এখন অনেক হাই, এখন যদি এক্সপেকটেশন এটা থাকে যে সুদ হার সামনে কমে আসবে, তারা কিছু রিসপাইট সেখান থেকে পেতে পারে। সাইক্লিক্যাল স্টকদের আরও কয়েকটা ফ্যাক্টর আছে, এটার মধ্যে একটা হচ্ছে যে কিছু কিছু সেক্টরে আবার প্রচুর ওভার ক্যাপাসিটি তৈরি হয়েছে। ওভার ক্যাপাসিটি তৈরি হলে সেটাতে মার্জিন প্রেশার আসে এবং প্রফিটেবিলিটি প্রেশার আসে। তো সেই রিস্কটা আসলে এখনো পুরোপুরি আমরা অ্যাভয়েড করতে পারবো না এই মুহূর্তে।
আর থার্ড একটা ফ্যাক্টর হচ্ছে কিছু কিছু সেক্টর, যদি আপনি সিমেন্ট বা স্টিলের কথা চিন্তা করেন, এরকম কিছু সেক্টর আছে সাইক্লিক্যালসের মধ্যে যাদের সরকারি সরকার ইজ অলসো বিগ বায়ার আর কি প্রোডাক্টের। তো সেই ক্ষেত্রে আপনি জানেন যে সরকার একটু ফিসক্যালি অস্টারিটি মেজার্স চালাচ্ছে, সে এখনো আপনার করছে না। তো ওই দিক থেকে সবকিছু বিবেচনা করে আমার কাছে মনে হয় যে ওয়াচ লিস্টে রাখাটা খুব প্রয়োজন, মানে ইউ নিড টু ট্র্যাক খুব ক্লোজলি। এবং সাথে হচ্ছে গিয়ে শুধু বিজনেস আউটলুক না, স্টক ভ্যালুয়েশনটাও একটা প্যারামিটার। আপনি যদি খুব চিপ প্রাইসে পেয়ে যান, আপনি হয়তো আগেই পজিশনটা নিয়ে নিতে পারেন। সো আমার কাছে মনে হয় যে ইন জেনারেল আপনার সাথে আমার আগের যেই সেশনগুলো করা হয়েছিল তখনকার সময় ভিউ ছিল যে স্টকস আর চিপ, বাট আমরা হয়তো 50-50 বন্ড স্টকস এরকম একটাই করব। আমার এখনকার যেই থিঙ্কিংটা হচ্ছে যে স্টক অ্যালোকেশন বাড়ানোর এখন একটা টাইম আসছে। এটা ড্রাস্টিক্যালি না হলেও মানুষের কোন স্টক কি দেখে কিনবে, কখন কিনবে, সেই চিন্তাগুলো আসলে করা দরকার। রাইট নাও এখন যে আপনার নতুন করে যদি পজিশন বাড়াতে চান, কোন ধরনের স্টকে বা কোন কোন পার্টিকুলার ইকুইটি আপনার টার্গেট? ইউজুয়ালি আমার চিন্তা থাকে যে সব থেকে সেফেস্ট অপশনগুলোতে যাওয়া। কারণ সেফেস্ট একটু আমি আপনাকে বুঝাই। ধরেন একটা শেয়ারের দাম পড়ে গেছে কিন্তু বিজনেস ডিক্লাইন করে নাই, বিজনেস গ্রোথ চলছে, ওর প্রফিট গ্রো করেই যাচ্ছে এবং জেনুইন প্রফিট, নট এনি মেড আপ প্রফিট। তো তার ক্ষেত্রে তো ভ্যালুয়েশন হ্যাজ বিকাম এক্সট্রিমলি চিপ। তো সেটা আমার জন্য একটা এরিয়া অফ কমফোর্ট। সো জাস্ট টু গিভ ইউ এন এক্সাম্পল, আপনার ধরেন আপনি যদি আমাদের এজের যে ফান্ডগুলোর পোর্টফোলিওগুলো দেখেন, এটা পাবলিক ইনফরমেশন, এই জন্য আমি বলতে পারছি। আপনি ওয়েবসাইটে গিয়ে যদি পোর্টফোলিওতে দেখেন, আপনি দেখবেন যে আমাদের সিলেক্টেড কিছু ব্যাংকিং স্টকস এক্সপোজার আছে যাদের আমার ধারণা বুকস ক্লিন এবং 9-6 চলে যাওয়ার কারণে দে আর গেটিং ট্র্যাকশন। মানুষ ভালো ব্যাংকের প্রতি আকৃষ্ট হচ্ছে। সব ব্যাংকের কথা আমি বলছি না, খুব সিলেক্টেড গ্রুপ অফ ব্যাংক যারা ফাস্ট ডিপোজিট গ্রোথ সবাই জানে দে আর বেনিফিটিং। না, এর মধ্যে এফএমসিজি সাইডে আপনার কিছু কোম্পানি আছে যাদের আর্নিংস কিন্তু কন্টিনিউয়াস গ্রো করছে, ভালো ডিভিডেন্ড। মানে এই যে অর্থনৈতিক মন্দাটা গেছে, ওদের নাম্বার দেখলে আপনার মনেই হবে না যে আসলে কোনো মন্দা ছিল। হ্যাঁ, সিমিলারলি ফার্মাসিউটিক্যালসেও তাই। কিছু স্পেসিফিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার দেখবেন যে এই যেহেতু ফার্মাসিউটিক্যাল জেনারেলি ডিফেন্সিভ সেক্টর, তাদের কিন্তু প্রফিট ওভাবে ডিক্লাইন করে নাই, প্রফিট গ্রো করে গেছে, স্টক প্রাইস হয়তো কমে গেছে বা আছে। সো এইগুলো হচ্ছে কি যে সেফার অপশনগুলো। অ্যান্ড দেন সাইক্লিক্যালগুলো নিয়ে আমরা কথা বলেছি একটু আগে, যে আমি বলছিলাম যে সেগুলোকে আমরা অবজারভেশনে রাখছি, কারণ সেগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে যে স্টক প্রাইস ফল করেছে বাট বিজনেসও ফল করেছে, এবং বিজনেসের যে রিকভারিটা সেটা যে এখনই হয়ে যাবে, হ্যাঁ, এটা কিন্তু এখনো ক্লিয়ার না। কবে হবে, কিভাবে হবে, ওটা কি অলরেডি প্রাইসড ইন কি না, হ্যাঁ, সেগুলো আসলে একটু ক্যালকুলেশনের বিষয়, বাট সেগুলো আমরা অবজারভেশনে রাখছি। সো আপনার অ্যানালাইসিসটা হচ্ছে যে বাংলাদেশ একটা মানে আই মিন ডিফ্লেশনারি ফ্যাক্টরগুলোই বাংলাদেশকে হেল্প করছে। হ্যাঁ, কারণ আপনার ডিফ্লেশনারি ফ্যাক্টরগুলো কি কিছুটা তো আমাদের দেশের কন্ট্রোলেই। আমরা গত 23-24 সালগুলোতে খুবই টাইট মনিটারি পলিসি রান করেছি, আমাদের কারেন্সি হ্যাজ স্ট্যাবিলাইজড। হ্যাঁ, এই দুটো হচ্ছে গিয়ে আপনার ইনফ্লেশন কমানোর জন্য সব থেকে বড় ফ্যাক্টরস। অ্যান্ড দেন এর সাথে আপনার আরও কিছু ফ্যাক্টর আছে, যে ধরেন আপনি যদি ফুড প্রাইস চিন্তা করেন, আপনার হচ্ছে গিয়ে ফার্মারদের কাছে পর্যাপ্ত ফার্টিলাইজার পৌঁছানো, সিড সাপ্লাই এনশিওর করা, এগুলা বিষয় তো আছেই। আর আমার কাছে মনে হলো যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন মোটামুটি গুড জব করেছে এই সব ক্ষেত্রে। আর কিছু তো আপনার লাকও ফ্যাক্টর লাগে, যে ওভার প্রোডাকশন সব কিছু মিলিয়ে, বাট প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে সেটা। আর গ্লোবাল যে ফ্যাক্টরগুলো থাকে, যে গ্লোবালি আপনার কমোডিটি প্রাইস কি বাড়ছে না কমছে, সেটা একটা বড় ফ্যাক্টর। সো রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে যে স্পাইকটা হয়েছিল সেটা তো ওভার দ্য টাইম অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এখন কিন্তু গ্লোবালি আবার ট্রাম্পের পলিসির কারণে আরো ডিফ্লেশনারি প্রেশারই তৈরি হচ্ছে। সো ওই দিক থেকেও এটাও ফেভারেবল। তাহলে ইন অ্যান নাটশেল, যে আমাদের প্রাথমিক যে আতঙ্ক বাংলাদেশের ইকোনমি নিয়ে, আপনি সেটাকে আই মিন দরকার নাই বলছেন? আমি বলছি যে আসলে প্যানিক করার কোনো প্রয়োজন নেই। আপনি বিনিয়োগকারী হিসেবে আপনার অত প্যানিক করতে হবে না, সিম্পলি বিকজ আমার কান্ট্রির ইকোনমিক চালিকা শক্তিগুলো যদি দেখেন, ইউ আর নট হেভিলি এক্সপোজ টু ইউএস। এক, দ্বিতীয় হচ্ছে আপনি যদি ডিএসসির কম্পোজিশন দেখেন, যে ডিএসসিতে কয়টা কোম্পানি আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং তাদের এক্সপোর্টের কতটুক আসলে ইউএসতে যায়, সেটাও দেখবেন খুব কম। সো অল দ্য ইম্প্যাক্টস আর অল সেকেন্ডারি, মানে সেকেন্ড অর্ডার ইম্প্যাক্টস, যে আপনার হয়তো গ্লোবাল রিসেশন হলে, গ্লোবাল চাহিদা কমে গেলে কি হবে, সেটা একটা ইম্প্যাক্ট। অথবা হচ্ছে গিয়ে যে
আপনার যদি আরএমজি সেক্টর যদি খারাপভাবে আক্রান্ত হয়, যেটা আমার পসিবিলিটি আমি মনে করি লো, সেক্ষেত্রে আরএমজিকে যারা লোন দিচ্ছে তাদের ব্যালেন্স শিটের কি হবে? রিস্কগুলো আসলে মোর সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, নট ডিরেক্ট। আসিফ ভাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, জনাব আসিফ খান, সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট, চেয়ারম্যান এজ অ্যাসেট ম্যানেজমেন্ট। তিনি বলছিলেন যে ট্রাম্প যেটি করেছে বা এখন এর ইম্প্যাক্টটা, গ্লোবাল ইম্প্যাক্টটা বোঝা যাবে যে হয়তো অন্যান্য দেশের সাথে তারা নেগোসিয়েশন করে যে আপনার মিউচুয়াল ট্যারিফটা কমিয়ে নিয়ে আসবে। এটি হলে ভালো বিশ্ব বাণিজ্যের জন্য, বিশ্ব অর্থনীতির। আমরা তো শুধু আমেরিকায় তো খুব অত বেশি এক্সপোর্ট করি না। ইউরোপ যদি ভালো থাকে, তাদের কনজিউমাররা কেনে, তো আমাদের এক্সপোর্টাররা ভালো থাকবেন। সেম অ্যাবাউট আদার কান্ট্রিজ। তো এটি অবজার্ভ করছেন তিনি এক। আর বিশ্ববাজারে কমোডিটি, তেল, এগুলোর দাম কিন্তু একটু নিম্নমুখী, কারণ একটা যখনই রিসেশনের ভয় আসে তখন এগুলো নিয়ে কেউ আর স্পেকুলেট করে না, সবাই কনজারভেটিভ হন। যুক্তরাষ্ট্রে ট্রেজারি বন্ডের ইল্ড কমছে। প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি যে আমাদের বিনিয়োগকারী হিসেবে আমাদের অর্থনীতির জন্য ফ্যাক্টরগুলো কিন্তু ভালো। আর তার ফোরকাস্ট হচ্ছে বাংলাদেশ যে এখন মূল্যস্ফীতি কমছে, সুদের হার কমবে বা কমা শুরু হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে। এখন তাহলে শুধু একটা রিস্ক থাকবে যে আমাদের এক্সপোর্টাররা কেমন করে। তার বিশ্লেষণ যে যেসব স্টকের দাম অনেক কমে এসছে সেগুলো নিয়ে বা প্যানিক করার কিছু নেই। তো এই পরিস্থিতিতে তিনি আস্তে আস্তে আসলে বন্ড থেকে স্টকে পুঁজি ট্রান্সফার করার দিকেই এখন তার মনোযোগ। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।